আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর আজকের লেসন নাম্বার 23 তে আপনাকে স্বাগত। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ইংরেজি শেখার এই জার্নিটাকে এনজয় করছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ধীরে ধীরে আমরা একদম শেষ প্রান্তে চলে যাচ্ছি। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর আর মাত্র কয়েকটা লেসন বাকি আছে। দেন আল্লাহ যদি চায় ইংলিশ ফাউন্ডেশন লেভেল 2 শুরু করব এবং তার মাধ্যমে ইংরেজির সাথে আমাদের নিবিড় একটা সম্পর্ক ক্রিয়েট হবে। তারপরে ইনশাআল্লাহ আইএলটিএস এর জার্নি শুরু করে খুব সুন্দরভাবে যদি আল্লাহ তাআলা সহায় হন ভালো একটা স্কোর অর্জন করে আমাদের স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ। চলেন আজকের লেসনটা শুরু করি। পার্ট 1 টাং টুইস্টার অলওয়েজ থাকে, মুখের জড়তা দূর করার জন্য কাজে আসে। তারপর পার্ট 2 ভোকাবুলারিজ অ্যান্ড রেগুলার ভার্ব। পার্ট 3 তে থাকছে রিলেশনশিপ বা সম্পর্কের কিছু ইংরেজি ফ্রেজ বা এক্সপ্রেশন থাকবে, রেগুলার ভার্ব থাকবে, আর গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব থাকবে ওয়ার্ক দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস সাথে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 26। এরপর পার্ট 4 সেন্টেন্স প্যাটার্ন 48 অ্যান্ড 49। তারপর কোর স্পিকিং পার্ট 5 প্রিপোজিশন নিয়ে আলোচনা থাকবে। এখানে প্লেস, প্রিপোজিশন অফ প্লেস, টাইম, ডিরেকশনস এন্ড আরো বেশ কিছু কমন থাকবে যেগুলো বেশি ব্যবহার করা হয়, এসবে থাকবে। মোট কথা প্রিপোজিশন নিয়ে হচ্ছে এই লেসন আলোচনা থাকবে। পার্ট 6 এন্ড 7 প্রেজেন্টেশন এন্ড কোয়েশ্চেন উইথ আনসারস এর টপিক থাকবে হচ্ছে মাই ফেভারিট ইংলিশ ওয়ার্ড। টপিকটা একটু আনকমন মনে হলেও এটা কমন টপিক। অনেক সময় আইএলটিএস এর এক্সামের মধ্যে এরকম কোয়েশ্চেন আসে যা হয়তো আমাদের দৈনন্দিন লাইফে আমরা ভাবিও না। তারপরে পার্ট পিডিএফ থাকবে কমেন্ট সেকশনের মধ্যে, এখান থেকে ডাউনলোড করে নেবেন আর প্রচুর প্র্যাকটিস করবেন। পার্ট 1 ব্রেকিং দ্য সাইলেন্স, মুখের জড়তা দূর করতে মুখের ব্যায়াম করতেই হবে। সো শুরু করে দেন জিহ্বার ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম 5 মিনিটস। 5 মিনিটস কমপ্লিট হওয়ার পর দেন আসেন টাং টুইস্টার 5 মিনিটস। নাম্বার 1 টাং টুইস্টার। A big black bear sat on a big black rug. A big black bear sat on a big black rug. A big black bear sat on a big black rug. A big black bear sat on a big black rug. A big black bear sat on a big black rug. A big black bear sat on a big black rug. তারপর নাম্বার 2, how much would a woodchuck chuck if a woodchuck could chuck wood? How much would a woodchuck chuck if a woodchuck could chuck wood? How much would a woodchuck chuck if a woodchuck could chuck wood? How much would a woodchuck chuck if a woodchuck could chuck wood? এভাবে 10 বার 15 বার মোট 2টা টাং টুইস্টার অ্যাটলিস্ট 5 মিনিটস টাইম দিবেন, দেখবেন যে বিষয়টা খুবই ফ্লেক্সিবল হয়ে যাবে। এরপরে পার্ট 2 ভোকাবুলারিজ। ধীরে দেখতে দেখতে আমরা মোর দেন 2000 ভোকাবুলারি কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। সো এখানে খুবই ইজি এবং কমন ভোকাবুলারিজ, কিন্তু আমরা হয়তো জানি না বা কখনো জানতামও না যে কিভাবে 2-3 হাজার ভোকাবুলারি আমরাও জানি। হয়তো খুব কম সংখ্যক ভোকাবুলারিজ এমন আছে যা আপনি হয়তো জানেন না, অধিকাংশ জানেন। তবে স্পেলিং মিস্টেক দূর করতে হবে আর প্রনাউন্সিয়েশন ঠিক রাখতে হবে। এভাবে এই জার্নিতে 3 থেকে 3.5 হাজার ভোকাবুলারি শিখলে দেন আমরা ইংলিশ পড়তে পড়তে এমনিতে অনেক ভোকাবুলারি শিখে যাব। এরপর আসেন রেগুলার ভার্ব 5টা। অপেক্ষা করা, ওয়েট করা, ওয়েটেড, সতর্ক করা, যেটাকে বলে আমরা ওয়ার্নিং দেওয়া, ওয়ান্ট, ধোয়া, ওয়াশড, ইচ্ছা করা, ওয়েস্ট, কাজ করা, ওয়ার্কড। পার্ট 3 মেমোরাইজিং পার্ট। এখানে রিলেশনশিপের কিছু ইংরেজি ফ্রেজ আছে, যেমন সম্পর্ক ভেঙে যাওয়াকে বলে কি ব্রেক আপ, মেক আপ মানে কি ঝগড়ার পর মিটমাট করা, মিট আপ কি করা দেখা করা, জয়েন ইন অংশগ্রহণ করা বা যোগ দেওয়া, হেল্প আউট, লুক আফটার মানে কি দেখাশোনা করা। সো এই এখানে যতগুলো ফ্রেজ আছে সবগুলো ফ্রেজ অ্যান্ড এক্সপ্রেশনগুলোকে ভালো করে শিখে নেবেন। এরপরে ইরেগুলার ভার্ব, শেড V1 V2 V3 সেম, ঝরানো। তারপরে শ্রিঙ্ক সংকুচিত হওয়া, শ্রাঙ্ক ডুবে যাওয়া, সাঙ্ক ডুবে যাওয়া। এই ওয়ার্ডটা কিন্তু ইয়াতে আছে, কেমব্রিজ বইয়ের মধ্যে আছে। সো এটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যদিও ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর মধ্যে অ্যাড করছি, বাট এটার অনেক গুরুত্ব আছে, অনেক অ্যাডভান্স লেভেলে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। তারপরে স্লাইড, পিছলে যাওয়া, স্লিট নিক্ষেপ করা, স্লাং নিক্ষেপ করা। এরপরে ওয়ার্ক দিয়ে কিছু
ফ্রেজাল ভার্ব আছে ওয়ার্ক আউট, ওয়ার্ক অন কাজ সমাধান বের করা, কাজ চালিয়ে যাওয়া, ওয়ার্ক ফর কাজ করা, ওয়ার্ক এগেনস্ট বিপক্ষে কাজ করা। এখানে যা যা আছে শিখে নেবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস আছে 20টা, প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসকেও জাস্ট ভোকাবুলারির মতো করে শিখে নেবেন। এবার আসেন সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 21। প্রথমে আছে সাবজেক্ট, তারপরে এম আছে, যেহেতু সাবজেক্টের সাথে এম, আই যেহেতু সাবজেক্ট এর সাথে এম আসে, তারপরে সাপোজ টু, এরপরে ডু আছে। তবে এখানে ডু আমার দ্বারা উদ্দেশ্য হচ্ছে V1 হবে, কি হবে V1 হবে। আমরা মেবি এর মধ্যে স্ট্রাকচার সেন্টেন্স প্যাটার্ন পার্টের মধ্যে পিছনে এই স্ট্রাকচারটা আমরা পড়েছি, তবে এরকম একটা সেন্টেন্স থেকে 20-32টা বানানোর প্র্যাকটিসটা করে নাই, যেটা এখানে করে নেব। কারণ আমার করার কথা, অতীতের কোনো একটা কাজ করার কথা, যদি ওইটা প্রেজেন্ট টেন্স বাট এরকম একটা মিনিং দিচ্ছে, যেমন আমার কি সরি এটা প্রেজেন্ট টেন্সের বাক্য, আমার আজ কলেজে যাওয়ার কথা। যদি কথা ছিল বলতে চাই তাহলে আই ওয়াজ হবে, হ্যাঁ। তবে এখানে এম যেহেতু আছে, এমটা হয় প্রেজেন্ট টেন্সের জন্য, সো এটা হবে আমার করার কথা, আই এম সাপোজ টু ডু। আমার পড়ার কথা, আই এম সাপোজ টু রিড। আমার লেখার কথা, আই এম সাপোজ টু রাইট। ওকে, আর সাবজেক্ট চেঞ্জ করলে যদি বলি তোমার পড়ার কথা, তো ইউ আর সাপোজ টু ডু। তোমার পড়ার কথা, ইউ আর সাপোজ টু স্টাডি, ইউ আর সাপোজ টু রিড। তোমার খাওয়ার কথা, ইউ আর সাপোজ টু ইট। এভাবে মূলত চেঞ্জ করা লাগবে। চেঞ্জ করার পর যে বাক্যটাই বানাবেন এটা থেকে 32 ভাবে প্র্যাকটিস করবেন। চলেন এখানে যেটা আছে এটা প্র্যাকটিস করি। আমার করার কথা, আই এম সাপোজ টু ডু। আমার করার কথা নয়, আই এম নট সাপোজ টু ডু। আমার কি করার কথা, এম আই সাপোজ টু ডু। আমার কি করার কথা না, আজ আই সাপোজ টু ডু। এখানে দেখেন এই এম এর সংক্ষিপ্ত রূপ আমরা পিছনে পড়েছিলাম এন্ড দিয়ে, বাট এখানে হয়েছে আন্ট। সো আন্ট হবে, এন্ড হবে, পার্থক্যটা হচ্ছে এন্ড হচ্ছে ফর ইনফর্মাল আর আন্ট হচ্ছে ফর্মাল। সো এখানে ফর্মাল অনুসারে ব্যবহার করা হয়েছে আন্ট আই সাপোজ টু ডু। এটা মূলত ছিল কি এম আই নট সাপোজ টু ডু, আমার কি করার কথা নয়। কিন্তু এই এম আই নট, এম নটকে সংক্ষিপ্ত কি করা হয়েছে আন্ট, মানে ইউ আর নট, ইউ আন্ট, আন্ট ইউ। এই যে আর নটকে যেভাবে একসাথে করলে হয় ঠিক এখানেও এভাবেই করা হয়েছে। আচ্ছা, আমার কি করার কথা না, আচ্ছা সাপোজ টু ডু। আমার কি করার কথা, আমার কি করার কথা, হোয়াট এম আই সাপোজ টু ডু। আমার কি করার কথা নয়, হোয়াট আন্ট আই সাপোজ টু ডু। আমার কি জন্য করার কথা, ফর হোয়াট এম আই সাপোজ টু ডু। আমার কি জন্য করার কথা নয়, ফর হোয়াট আন্ট আই সাপোজ টু ডু। আমার কখন করার কথা, ওয়েন এম আই সাপোজ টু ডু। আমার কখন করার কথা নয়, ওয়েন আন্ট আই সাপোজ টু ডু। আমার কোথায় করার কথা, ওয়ার এম আই সাপোজ টু ডু। আমার কোথায় করার কথা নয়, ওয়ার আন্ট আই সাপোজ টু ডু। আমার কেন করার কথা, ওয়াই এম আই সাপোজ টু ডু। আমার কেন করার কথা নয়, ওয়াই আন্ট আই সাপোজ টু ডু। আমার কিভাবে করার কথা, হাউ এম আই সাপোজ টু ডু। আমার কিভাবে করার কথা না, হাউ আন্ট আই সাপোজ টু ডু। আমার কাকে করার কথা, হুম এম আই সাপোজ টু ডু। আমার কাকে করার কথা নয়, হুম আন্ট আই সাপোজ টু ডু। আমার কার আগে করার কথা, বিফোর হুম এম আই সাপোজ টু ডু। আমার কার আগে করার কথা নয়, বিফোর হুম আন্ট আই সাপোজ টু ডু। আমার কার পরে করার কথা, আফটার হুম এম আই সাপোজ টু ডু। আমার কার পরে কথা না, আফটার হুম আন্ট আই সাপোজ টু ডু। আমার কার সাথে করার কথা, উইথ হুম এম আই সাপোজ টু ডু। আমার কার সাথে করার কথা না, উইথ হুম আন্ট আই সাপোজ টু ডু। কার করার কথা, হু ইজ সাপোজ টু ডু। কার করার কথা নয়, হু ইজ ইন সাপোজ টু ডু। কাদের করার কথা, হু আর সাপোজ টু ডু। কাদের করার কথা নয়, হু আন্ট সাপোজ টু ডু। আমার কোন কাজটি করার কথা, উইচ ওয়ার্ক এম আই সাপোজ টু ডু। আমার কোন কাজটি করার কথা নয়, উইচ ওয়ার্ক আন্ট আই সাপোজ টু ডু। আমার কার কাজটি করার কথা, হুজ ওয়ার্ক এম আই সাপোজ টু ডু। আমার কার কাজটি করার কথা নয়, হুজ ওয়ার্ক আন্ট আই সাপোজ টু ডু। এটা হয়ে গেলে এবার আসেন পার্ট 4 সেন্টেন্স প্যাটার্ন 48 and 49। এখানে 48 দেওয়া, বাট এটা হবে 49। এরপরে আসেন 48 এর মধ্যে কি আছে, না চাইলেও করতে বাধ্য হওয়া, অর্থাৎ না করে উপায় নেই। যেমন আমি আর না হেসে পারছি না, সে না মেনে পারছে না। এই যে কোন একটা কাজ না করে হচ্ছে না, পারছি না, এই সেন্সের যে বাক্যগুলো, এটা হবে 48 নম্বর স্ট্রাকচার ব্যবহার করা হবে। আমরা আবার চেষ্টা না করে পারছি না, এই যে একটা বাক্য, এখানে এক্সাম্পলগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো স্ট্রাকচারটা প্রথমে দেখে নিই। সাবজেক্ট থাকবে প্রথম, তারপরে ক্যান নট বা কুড নট, বাট, ক্যান নট বাট বা কুড নট বাট, তারপরে V1। পার্থক্যটা হচ্ছে ক্যান নট দিয়ে হচ্ছে প্রেজেন্ট, আর কুড নট দ্বারা হচ্ছে অতীতের।
কুড নট। বাট এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ক্যান নট দিয়ে 5টা আছে, কুড নট দিয়ে আছে 5টা। 1 নম্বর কি আছে, আমি না হেসে পারি না, আই ক্যান নট বাট লাভ। আর যদি বলি আমি না হেসে পারলাম না, মানে একটু অতীতের সেন্স দিয়ে বলি, তাহলে কি হবে, আই কুড নট বাট লাভ। সাবজেক্ট, তারপরে ক্যান নট বাট আছে, তারপরে কি আছে V1। ওকে, সে না মেনে পারছে না, শি ক্যান নট বাট এগ্রি, সে এগ্রি না করে পারছে না। সে তাকে সাহায্য না করে পারছে না, হি ক্যান নট বাট হেল্প হার। 6 নম্বরটা দেখেন, আমি কাঁদা ছাড়া কিছু করতে পারি না, আই কুড নট বাট ক্রাই, আই কুড নট বাট ক্রাই, আমি না কেঁদে পারি না। সে হাসা ছাড়া কিছু করতে পারে না, শি কুড নট বাট স্মাইল। ঠিক আছে, মানে সে না হাসে পারে নাই এরকম। সে সত্য বলা ছাড়া কিছু করতে পারেনি, হি কুড নট বাট টেল দ্য ট্রুথ। তারা জায়গা ছেড়ে না গিয়ে পারলো না, দে কুড নট বাট লিভ দ্য প্লেস। দেখছেন, এটা হচ্ছে একটা অতীতের সেন্স দিচ্ছে, সে এটা করা ছাড়া এটা পারে নাই, পারলো না এরকম। আর ক্যান নট দিয়ে হচ্ছে স্বাভাবিক একটা অর্থ, আমি না হেসে পারি না, আমি না মেনে পারি না, তোমার সাথে এগ্রি না করে পারি না। তো একটা হচ্ছে ক্যান নট, আর একটা হচ্ছে কুড নট বাট। ক্যান নট বাট, কুড নট বাট। এরপরে 49, সাবজেক্ট ক্যান নট স্টপ, ভার্ব আইএনজি, মানে থামাতে না পারা, আমি হাসি থামাতে পারছি না। হ্যাঁ, তো এটা কি হবে, আই ক্যান নট স্টপ লাফিং, ক্যান নট স্টপ, তারপরে ভার্ব আইএনজি। সে কান্না থামাতে পারছে না, শি ক্যান নট স্টপ ক্রাইং। সে এটা নিয়ে ভাবা থামাতে পারছে না, হি ক্যান নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইট। তারা কথা বলতে থামাতে পারছে না, দে ক্যান নট স্টপ টকিং, দে ক্যান নট স্টপ টকিং। আমরা চিন্তা করা থামাতে পারছি না, উই ক্যান নট স্টপ ওয়ারিং। ঠিক আছে, আমি হাসা থামাতে পারিনি, আই কুড নট স্টপ স্মাইলিং। ঠিক আছে, এই যে ক্যান নটের জায়গায় এখানে কিন্তু কুড নট ব্যবহার করা হয়েছে, যদি ওইখানে স্ট্রাকচারের মধ্যে দেওয়া নেই, বাট এখানে আছে। তো কুড নট, ক্যান নট আর কুড নটের পার্থক্যটা কি, কুড নট এটা অতীতের একটা অভ্যাস বা অতীতের একটা বিষয়কে তুলে ধরা হয়। যেমন তারা তোর কথা মাতে পারেনি, একটা হচ্ছে পারে না আর একটা হচ্ছে পারেনি। তো যদি পারেনি অর্থটা দিতে কুড নট, আর তারা পারে না দে ক্যান নট স্টপ আর্গিউইং। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আসেন পার্ট 5, কোর স্পিকিং পার্ট। অনেকগুলো টপিকে আমাদের কমপ্লিট হয়েছে। সো 23 নাম্বার লেসনের মধ্যে থাকবে প্রিপোজিশন। দেখেন, প্রিপোজিশন এটা মূলত বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিছু আছে প্লেস এর মধ্যে থাকে, টাইমের জন্য থাকে, তারপরে প্রিপোজিশন অফ ডিরেকশন এন্ড মুভমেন্টস এর জন্য ব্যবহার করা হয়, আরও বিভিন্ন কিছু প্রিপোজিশন আছে। তো এখানে যেগুলো প্রিপোজিশন আছে এগুলোর ব্যবহার তো আমরা সেন্টেন্সের মধ্যে দেখব, তারপর বিভিন্ন জায়গায় যখন ইংলিশ পড়বো, শুনবো, বলবো, তখন তো আরও ক্লিয়ার হয়ে যাবে। বাট এখানে যেহেতু ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1, এখানে আপনার প্রথম কাজ হচ্ছে যতগুলো প্রিপোজিশন আছে সবগুলোকে ভালোভাবে আগে অর্থ শিখে নেওয়া, জাস্ট ভোকাবুলারির মতো করে। যেমন ইন মানে ভিতরে, অন মানে উপরে, আন্ডার মানে নিচে, বিহাইন্ড মানে পিছনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিটুইন দুইটার মাঝে, তারপরে এমং অনেকের মাঝে, নেক্সট টু, বিসাইড মানে পাশে, নিয়ার মানে কাছে। এগুলার মিনিং শিখতে হবে। এন মানে নির্দিষ্ট সময়, এট মানে কি নির্দিষ্ট সময়ের একটা অর্থ দেয়, মানে টাইমের মধ্যে যখন নির্দিষ্ট একটা সময় হয় তখন এট আসে। তারপরে অন দিন ও তারিখের জন্য, ইন মাস, বছর, সময়কালের জন্য। তার মানে এই ইন যেটা আছে দেখেন এখানে প্রিপোজিশনস অফ প্লেসের মধ্যেও আছে, আবার প্রিপোজিশন অফ টাইমের মধ্যেও আছে। সো প্লেস হলে তো ভিতরে বোঝাবে, কিন্তু যখন টাইম এর ক্ষেত্রে ইন বসবে তখন মাসের আগে বসতে পারে, বছরের আগে বসতে পারে, বা সময়কালের আগে বসতে পারে। আবার অনও দেখেন, অন মানে হচ্ছে উপরে, কোনো কিছু একটা উপরে স্পর্শ লেগে আছে এরকম। আবার ওয়ান মানে দিন ও তারিখের আগে আসে। সেখানে পার্থক্যটা হলো এই অনটা হচ্ছে প্লেসের জন্য, আর এখানে অনটা হচ্ছে টাইমের জন্য। সো এখানে যেগুলো আছে ভালো করে শিখে নেবেন। এরপরে প্রিপোজিশনস অফ ডিরেকশন এন্ড মুভমেন্টস, মানে টু মানে দিকে পর্যন্ত, ইনটু মানে ভিতরের দিকে, এরপরে এদিকে অফ এর বা থেকে, উইথ সাথে, উইদাউট ছাড়া, অ্যাবাউট সম্পর্কে, ফর জন্য, বাই দ্বারা, পাশে বা মাধ্যমে, এসব বোঝাতে। এগুলোর প্রথমেই 10-15 মিনিট সময় দিয়ে প্রত্যেকটার জাস্ট ভোকাবুলারির মতো করে ভালো করে অর্থগুলো শিখে নেবেন। তারপর আসবেন এগুলোর ব্যবহারের মধ্যে। যেমন প্রথমে শুরু হলো প্রিপোজিশনস অফ প্লেস। ইন মানে ভিতরে, 1 নম্বরে কি আছে, ইন মানে ভিতরে, তা উপরে আমরা শিখে আসছি। সো কোনো কিছুর ভিতরে থাকা বোঝাতে, যেমন এটা হতে পারে ঘর, বাক্স, ব্যাগ, শহর,
দেশ ইত্যাদির ভিতরে বোঝাতে। যেমন বইটা ব্যাগের ভিতরে আছে, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। এখানে ভিতরের অর্থটা কোথায় পাইলাম? ইন দ্বারা। সে ঘরের ভিতরে আছে, শি ইজ ইন দ্য রুম। চাবিগুলো আমার পকেটের ভিতরে আছে, এই ভিতরের অর্থ কই? দ্য কিজ আর ইন মাই পকেট। চাবিগুলো আমার কোথায় আছে? পকেটের ভিতরে আছে। সে ঢাকায় থাকে, হি লিভস ইন ঢাকা। এই যে ডাক খায়, ঢাকায়, মানে ঢাকার মধ্যে থাকে, সো হি লিভস ইন ঢাকা, এটা হচ্ছে ইনের অর্থ। প্রিপোজিশন দিয়ে কিন্তু অর্থ খুব সুন্দর করা যায়। প্রিপোজিশন থাকলে বাক্যটা সুন্দর হয়। প্রিপোজিশন বাক্যের মধ্যে একটা মশলার মতো কাজ করে, খুব সুন্দর একটা অর্থ দেয়। প্রিপোজিশন ছাড়া কিন্তু আর বাক্যটা তেমন একটা সুন্দর হয় না। বিড়ালটা বক্সের ভিতরে আছে, দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। সো ইন মানে ভিতরে। এরপরে অন মানে উপরে বা স্পর্শে, কোনো কিছুর উপর স্পর্শ করে থাকা বোঝাতে, দেয়াল, টেবিল, মেঝে ইত্যাদির উপর বোঝাতে অন আসে। যেমন বইটা টেবিলের উপর আছে, সো বইটা টেবিলের উপর আছে মানে বইটা টেবিলের উপর এক হাত উপরে না, বরং টেবিলের উপর লাগানো আছে। দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটা কোথায় আছে? টেবিলের উপর আছে। আমি যদি বলি গ্লাসের কথা, দ্য গ্লাস ইজ অন দ্য টেবল। বোতলটা টেবিলের উপর আছে, দ্য বোতল ইজ অন দ্য টেবল। আমার ফোনটা টেবিলের উপর আছে, মাই ফোন ইজ অন দ্য টেবল। আপনার ল্যাপটপটা টেবিলের উপর আছে, ইউর ল্যাপটপ ইজ অন দ্য টেবল। ঠিক আছে? তো এখানে যদিও আমি প্র্যাকটিস চার্ট দিই নাই, বাট আপনার কাজ থাকবে কি করা, এক একটা বাক্য থেকে নিজে নিজে বিভিন্নভাবে বাক্য বানানো। যেমন 1 নম্বরের মধ্যে যে এখানে যে একটা এক্সাম্পল ছিল, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। বইটা ব্যাগের ভিতরে আছে। এবার আমাকে বলেন, ব্যাগের ভিতরে কি শুধু আমরা বই রাখি, আর কিছু রাখি না? কলম রাখি না? বলতে পারি দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ। কলমটি ব্যাগের ভিতরে আছে। দ্য মার্কার ইজ ইন দ্য ব্যাগ। দ্য ফোন ইজ ইন দ্য ব্যাগ। এইভাবে বিভিন্ন সাবজেক্ট চেঞ্জ করে করে বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন। যেহেতু এটা আমাদের ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1, এখানে জাস্ট আমি আপনাকে ড্রাইভিং শিখিয়ে দেবো। আপনাকে ড্রাইভ করতে হবে, আপনাকে নিজে নিজে অলরেডি অনেক দূরে আগে আছেন। তো এই মুহূর্তে এসেও প্র্যাকটিস চার্ট দেখেই যে প্র্যাকটিস করবেন বিষয়টা এরকম না। একটা বাক্য চোখের সামনে পড়বে, সাথে সাথে এটাকে কয়েকভাবে চিন্তা করে বানিয়ে ফেলবেন, মুখ দিয়ে বলবেন, স্পিকিং ঠিক হবে, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলও বাড়বে। ওকে, এরপরে আসেন 3 নম্বর, আন্ডার মানে নিচে, কোনো কিছুর নিচে অবস্থান বোঝাতে। বলটা টেবিলের নিচে আছে, দ্য বল ইজ আন্ডার দ্য টেবল। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। বিড়ালটা চেয়ারের নিচে আছে। হি ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। সে গাছের নিচে বসে আছে। সো যে কোনো কিছুর নিচে বোঝাতে, অবস্থান বোঝাতে আন্ডার ব্যবহার করা হয়। তবে বিহাইন্ড মানে পিছনে, কোনো কিছুর পিছনে বোঝাতে, দ্য বয় ইজ বিহাইন্ড দ্য ডোর। ইন ফ্রন্ট অফ সামনে, কোনো কিছুর সামনে বোঝাতে, সামনে। হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য হাউস। সে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছে। দ্য কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ দ্যাট গেট। গাড়িটি গেটের সামনে পার্ক করা। দ্য কার ইজ পার্কড, কারটাকে পার্ক করা হয় বা করা হয়েছে ইন ফ্রন্ট অফ দ্য গেট। শি সেট ইন ফ্রন্ট অফ মি। সে আমার সামনে বসেছে। I sat in front of you, আমি আপনার সামনে বসেছি। আপনি আমার সামনে বসেছেন, you sat in front of me। এভাবে বাক্যগুলো চেঞ্জ করে করে পড়বেন। তারপরে বিটুইন আছে, এমং আছে, নেক্সট টু, বিসাইড, পাশে, সবগুলো যদি আমি বলতে থাকি অনেক টাইম লেগে যাবে। ওকে, ফেয়ার ফ্রম মানে দূরে, ফার ফ্রম, কোনো কিছু থেকে অনেক দূর বোঝাতে। আমার বাড়ি শহর থেকে দূরে। মাই হাউস ইজ ফার ফ্রম দ্য সিটি। ইউর হাউস ইজ ফার ফ্রম দ্য সিটি। our houses are far from the city। এভাবে পড়বেন। দ্য স্কুল ইজ ফার ফ্রম হিয়ার। স্কুলটা এখান থেকে দূরে। সো এখান থেকে দূরে কি শুধু স্কুল হতে পারে, আর কিছু হতে পারে না? কলেজও হতে পারে। দ্য কলেজ ইজ ফার ফ্রম হিয়ার। আমার বাড়িটা এখান থেকে দূরে। মাই হাউস ইজ ফার ফ্রম হিয়ার। ঠিক আছে, তোমার বাড়িটা এখান থেকে দূরে। ইউর হাউস ইজ ফার ফ্রম হিয়ার। সো সাবজেক্ট চেঞ্জ করে আর প্রিপোজিশনস থেকে ব্যবহারটা বুঝে ভিন্ন ভিন্ন বাক্য বানাবেন। তারপরে অ্যাবভ, বেলো আছে, ওভার আছে। এভাবে প্রিপোজিশনস অফ প্লেস কটা আছে। আউটসাইড সর্বশেষে বাহিরে, 16টা। কোনো কিছুর বাইরে অংশে অবস্থান বোঝাতে। সে ঘরের বাইরে অপেক্ষা করছে। হি ইজ ওয়াইটিং আউটসাইড দ্য রুম, মানে বাহিরের একটা অংশে সে দাঁড়িয়ে আছে, অবস্থান করছে। হি ইজ ওয়াইটিং আউটসাইড দ্য রুম। তারপরে দ্য কিডস আর প্লেইং আউটসাইড দ্য হাউস। আচ্ছা, এরপরে আসেন 2 নম্বর আছে প্রিপোজিশনস অফ টাইম। এই যে এট দ্বারা নির্দিষ্ট সময় বোঝানোর জন্য, নির্দিষ্ট ঘন্টা ও মুহূর্ত বোঝাতে। যেমন মিল টাইম, খাবারের টাইম আছে, নাইট আছে, নন আছে, মিড নাইট আছে, এগুলোর আগে এট বসাতে হবে। মানে আমি সকাল 10টায় উঠি। আই ওয়েক আপ অ্যাট 6 AM।
ক্লাস 10টায় শুরু হয়। দ্য ক্লাস স্টার্টস এট 10 o'clock। আমরা রাতের খাবার খাই। উই ইট ডিনার, আমরা ডিনার খাই। এট নাইট, রাতে। সেখান থেকে রাতের আগে নাইট বসলো, তারপরে দেখেন হি অ্যারাইভড এট নুন, নুনের আগে এট বসলো, তারপরে নির্দিষ্ট একটা সময় 10 o'clock, 6 o'clock, এগুলোর পূর্বে কি বসলো? এট বসছে। তারপরে দ্য ট্রেন লিভস এট মিডনাইট, মিডনাইটের পূর্বে কি বসছে? এট বসছে। অন আসে দিন ও তারিখের ক্ষেত্রে আই ওয়াজ বর্ন অন মানডে, মানডে একটা দিন আসছে, অন আসছে। ফ্রাইডে একটা দিন, শুরু দিয়ে অন আসছে। 10 মার্চ একটা তারিখ, সো নির্দিষ্ট একটা দিন তারিখের পূর্বে অন আসে। এই যে ঈদ ডে একটা নির্দিষ্ট দিন। দ্য শপ ইজ ক্লোজড অন সানডে। আচ্ছা, ইন মাস বছর সময়কাল, ইন আসে মাস বছর। তো অন আসে দিন তারিখ, বিশেষ দিন উৎসবের আগে, আর ইন আসে মাস বছর শতাব্দী সময়ের একটা বিরাট একটা অংশ যখন বোঝায় তখন, আর এট আসে নির্দিষ্ট সময় বোঝানোর জন্য। বিফোর, আগে, কোনো সময় বা ঘটনার আগে বোঝাতে। কাম বিফোর 7 PM, আই প্রে বিফোর ব্রেকফাস্ট, মানে বিফোর মানে আগে। সো আগে আমরা বাংলাতে যখন বলি কোনো একটা কিছুর আগে, সো এখানে বিফোরটা ব্যবহার করা যায়। ঠিক এভাবে আফটার, পরে। আমরা বাংলা ভাষায় পরে এই কথাটা বলে থাকি কোনো একটা কিছুর পরে। তো যেভাবে বাংলাতে বলি এভাবে ইংলিশে বলবো যে কোনো একটা কিছুর পরে। উই ইট আফটার প্রেয়ার, আমরা নামাজের পর খাই। হি কেম আফটার মি, সে আমার পরে এসেছে। কল মি আফটার ক্লাস, কিসের পরে? ক্লাসের পরে আমাকে ফোন দিও। আচ্ছা, ডিউরিং মানে চলাকালীন, কোনো কাজ বা সময়ের মাঝখানে চলাকালীন বোঝাতে। আই স্লেপ্ট ডিউরিং দ্য ক্লাস, আমি ক্লাস চলাকালীন সময়ে ঘুমিয়েছি। সো ডিউরিং মানে চলাকালীন, যেমন আমার ক্লাস নেওয়ার চলাকালীন সময় আমার ফ্রেন্ড আমাকে কল দিয়েছে বা দিয়েছিল। সো চলাকালীন সময়। হি ফেল সিক ডিউরিং দ্য ট্রিপ, ভ্রমণের সময় সে অসুস্থ হয়ে পড়ে, মানে ভ্রমণের সময় কালে সে অসুস্থ হয়ে পড়ে। যে ভ্রমণের সময় বা ভ্রমণের সময় কাল, এটা কি দিয়ে বোঝায়? ডিউরিং দিয়ে। ফর মানে সময় ধরে, নির্দিষ্ট একটা সময় ধরে। সিন্স মানে কোনো একটা সময় থেকে। ফর, সিন্স এগুলো পারফেক্ট টেন্সের মধ্যে দেখেছি আমরা কিভাবে ব্যবহার করা লাগে। টিল, আনটিল কোনো কাজ কখন পর্যন্ত চলবে বোঝাতে, যেমন সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করো। ওয়েট হিয়ার টিল ইভিনিং, দোকানটা রাত 9টা পর্যন্ত খোলা। দ্য শপ ইজ ওপেন আনটিল 9 PM। স্টে হিয়ার টিল রিটার্ন, টিল আই রিটার্ন। হি ওয়ার্কড আনটিল মিডনাইট, সে মধ্যরাত পর্যন্ত কাজ করছে। বাই এর মাধ্যমে, এর আগে এইসবের জন্য আসে। যেমন এর আগের বাই কিন্তু ইয়াতে পড়েছিলাম আমরা কিসে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা পড়েছিলাম যে কোনো একটা কাজ হচ্ছে কি হয়ে যাবে? সময়ের মধ্যে শেষ হবে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, এই জন্য বাই আসে। এখানে দেখেন সে সন্ধ্যার মধ্যে এটা শেষ করবে। এর আগে, এর আগে মানে, বা এর মধ্যে, এর আগে মানে হচ্ছে ওই সময়টার আগে সে শেষ করবে। যেমন she will complete it by evening, মানে সে সন্ধ্যার আগেই এটা কি করবে? কমপ্লিট করবে, শেষ করবে। from 2 থেকে পর্যন্ত, যেমন the class is from 9 AM to 11 AM। ঠিক আছে, এখানে যেগুলো আছে আরো প্রিপোজিশনস অফ ডিরেকশন মুভমেন্টস আছে। টু মানে দিকে পর্যন্ত, গন্তব্য বোঝাতে হচ্ছে টু ব্যবহার করা হয়। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, সো আমার গন্তব্য হচ্ছে কি? স্কুল। শি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে মার্কেটে গেছে, সো মার্কেট হচ্ছে তার গন্তব্যের জন্য টু ব্যবহার করা হয়েছে। ইন মানে ভিতরে। অন্টু মানে উপরের দিকে, নিচ থেকে উপরে ওঠা বা উপরে যাওয়া বোঝাতে। বিড়ালটা টেবিলের উপর লাফ দিয়েছে। দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবল, ঠিক আছে, নিচ থেকে উপরে ওঠা বা উপরে যাওয়া বোঝাতে। যেমন দ্য বয় গট অনটু দ্য বাস, ছেলেটা বাসে উঠেছে। শি স্টেপড অনটু দ্য স্টেজ, সে মঞ্চে উঠেছে। স্টেপড অনটু দ্য স্টেজ, তো উপরে ওঠা, কোনো একটা কিছুর উপরে ওঠা, উপর দিয়ে যাওয়া হচ্ছে অনটু ব্যবহার করা হয়। অনেকগুলো প্রিপোজিশনস, একটু টাইম নিয়ে পড়বেন, শিখবেন, প্র্যাকটিস করবেন। একটু টাইম লাগবে, বাট তারপরেও করবেন। এখানে যা যা লেখা আছে নিজে নিজে পড়ে নেবেন। আদার ভেরি কমন প্রিপোজিশনস অফ আছে, উইথ মানে সাথে, উইদাউট মানে ছাড়া, অ্যাবাউট মানে সম্পর্কে। এই যে এগুলো আছে নিজে নিজে পড়ে নেবেন, কেমন? অনেকগুলো এক্সাম্পল আছে, পড়বেন, বুঝবেন, সম্ভব হলে দৈনন্দিন লাইফে ব্যবহার করা ট্রাই করবেন। যখন কোথাও ইংলিশ পড়বেন দেখবেন, ওইখান থেকে প্র্যাকটিস করবেন। এখানে আসেন, আস্কিং এন্ড আনসারিং এর টপিক হচ্ছে মাই ফেভারিট ইংলিশ ওয়ার্ড।
বিষয়টা খুবই হাস্যকর, তাই না? যে পছন্দের একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করতে হবে, বাট এটাও করা দরকার। হ্যাঁ, এরকম আনকমন কোয়েশ্চেন্স টপিক অনেক সময় আইএলটিএস এর মধ্যে আসতে পারে, বা লাইফেও আপনি হয়তো ফেস করতে পারেন। যে পড়লে সমস্যা কি, আমাদের উদ্দেশ্য ভাষা শেখা। হোয়াট ইজ ইউর ফেভারিট ইংলিশ ওয়ার্ড? মাই ফেভারিট ইংলিশ ওয়ার্ড ইজ বিলিভ। বিলিভ হচ্ছে কি আমার ফেভারিট ওয়ার্ড। আই লাইক ইট, আমি এটা পছন্দ করি, বিকজ ইট সাউন্ডস বিউটিফুল, কারণ এটা খুবই সুন্দর শোনায়, and has a powerful meaning, এবং এটা খুব একটা পাওয়ারফুল মিনিং আছে। what does this word mean? এই ওয়ার্ডটা কি মিন করে? the word means, এই ওয়ার্ডটা মিন করে, অর্থ দেয় to have trust or confidence, কি থাকা, ট্রাস্ট বিশ্বাস থাকা, কনফিডেন্স থাকা, in someone or something, কারোর মধ্যে বা কিছু একটার মধ্যে। এই যে ইন আমরা পড়েছি না প্রিপোজিশনস, আজকে থেকে প্রিপোজিশনস দেখলে একটু ভাববেন। ইন মানে ভিতরে, হ্যাঁ, তো ভিতরে বা মধ্যে বোঝাতে হচ্ছে ইন আসে, তো কিছু একটার মধ্যে বা কারোর মধ্যে, এই জন্য ইন আসছে। ইট এক্সপ্রেস আ ভেরি পজিটিভ আইডিয়া, এটা একটা খুবই পজিটিভ আইডিয়াকে কি করে এক্সপ্রেস করে, প্রকাশ করে। হাউ অফেন ডু ইউ ইউজ দিস ওয়ার্ড? আপনি কখন কখন এই ওয়ার্ডটা ইউজ করেন? আই ট্রাই টু ইউজ দিস ওয়ার্ড ওয়েন এভার আই স্পিক অর রাইট ইংলিশ। রাইট ইন ইংলিশ, এই যে ইংলিশের মধ্যে, ইংলিশের মাঝে। তো আমি এই ওয়ার্ডটা ব্যবহার করি যখনই, ওয়েন এভার, যখনই আমি আই স্পিক, আমি কথা বলি ইংলিশে, অর কিছু লিখি ইংলিশে। ফর এক্সাম্পল, আই অফেন সে, আমি প্রায় বলি, আই বিলিভ ইন মাই সেলফ, আমি আমার নিজের উপর কি করি, বিশ্বাস করি, বিলিভ করি। ওয়াই ডু ইউ লাইক দিস ওয়ার্ড মোর দেন আদার্স? অন্য অন্য ওয়ার্ডের তুলনায় আপনি এই ওয়ার্ডটাকে বেশি কেন কি করেন, প্রেফার করেন, পছন্দ করেন, লাইক করেন? আই লাইক দিস ওয়ার্ড মোর দেন আদার্স বিকজ, আমি এটাকে অন্য ওয়ার্ডের তুলনায় বেশি পছন্দ করি, কারণ হচ্ছে ইট ইজ সিম্পল বাট ভেরি মিনিংফুল। এটা সাধারণ এবং খুবই মিনিংফুল একটা ওয়ার্ড। ইট গিভস মি মোটিভেশন, আমাকে মোটিভেশন দেয়, অ্যান্ড কনফিডেন্স দেয়। Where did you first learn this word? প্রথম আপনি ওয়ার্ডটা কোথায় শিখেছিলেন? I first learned this word from my teacher. আমি টিচার থেকে স্কুলের মধ্যে কি করি, এই ওয়ার্ডটা প্রথমে শিখে, since then তারপর থেকে I have tried to use it regularly, আমি ট্রাইড করেছি, চেষ্টা করি এটাকে রেগুলার ব্যবহার করতে। How does using this word help you? এই ওয়ার্ডটাকে ব্যবহার করে আপনাকে কিভাবে হেল্প করে? Using this word helps me, এই ওয়ার্ডটা ব্যবহার করে আমাকে সাহায্য করে express my positive থটস, আমার পজিটিভ থটগুলোকে, চিন্তাভাবনাগুলোকে এক্সপ্রেস করতে, প্রকাশ করতে হেল্প করে, এবং ফিলিংসগুলোকে প্রকাশ করতে কী করে, হেল্প করে। ইট অলসো মেক্স মাই ইংলিশ মোর কনফিডেন্ট অ্যান্ড মিনিংফুল, এবং এটা আরও কী করে, আমার ইংলিশকে কী করছে, কনফিডেন্ট এবং আরও মিনিংফুল করে তুলে। Would you recommend learning this word to others? আপনি কি ওয়ার্ডটা অন্যদেরকে লার্নিং বা শিখতে রেকমেন্ড করবেন, পরামর্শ দিবেন, সাজেস্ট করবেন? ইয়েস, আই উড ডেফিনেটলি রেকমেন্ড দিস ওয়ার্ড টু আদার্স। হ্যাঁ, অবশ্যই আমি ওয়ার্ডটা রেকমেন্ড করবো অন্যদের জন্য, কারণ হচ্ছে ইট ইজ ইজি টু রিমেম্বার, এটা খুবই সহজ মনে রাখা, অ্যান্ড ভেরি ইউজফুল ইন ডেইলি কনভারসেশন, এবং ডেইলি কনভারসেশনের মধ্যে, কথাবার্তার মধ্যে এটা খুবই কি ইউজফুল। এরপরে পার্ট 7 প্রেজেন্টেশনস থাকবে এই টপিক নিয়ে, স্টার্টিং হবে এটা দিয়ে, এন্ডিং হবে এটা দিয়ে, এরকম করে মোট 4 থেকে 5 মিনিটের সুন্দর একটা ন্যাচারাল যেন শোনায় সুন্দর একটা প্রেজেন্টেশন অবশ্যই ক্রিয়েট করবেন। প্রেজেন্টেশনটা রেকর্ড করার পূর্বে আয়নার সামনে দাঁড়িয়ে বা নিজে নিজে কয়েকবার দেওয়ার একটা মনে করবেন যে আপনি অনেকগুলো মানুষের সামনে দাঁড়িয়ে আছেন, একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, এটা ভেবে কয়েকবার প্র্যাকটিস করার পর একদম নিজেকে একটা ইংলিশ স্পিকার মনে করে ভাববেন, সামনে অনেকগুলো মানুষ, মিডিয়া আছে, তারপরে সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়ে দেবেন, অনেক ভালো লাগবে। যদি একটা প্রেজেন্টেশন আপনি দিতে পারেন 4 থেকে 5 মিনিটের, ইনশাল্লাহ খুব ভালো একটা ফিল হবে। আমিও পারি, আমিও পারবো, আমাকে দিয়ে সম্ভব, এই ফিলটা আসবে। এভাবে প্র্যাকটিস করবেন, সময় দেন, ইনশাল্লাহ দোয়া করি, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের আশাকে পূরণ করে আইএলটিএস এর ভালো একটা স্কোর যেন আমরা অর্জন করতে পারি, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।